রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সদর দপ্তর কলকাতা কেন্দ্র থেকে PHIE 141 হিস্ট্রি অফ চায়না 1842-1978 এই আলোচনায় ইউনিট 3 unequal TT system in China এবং ইউনিট 4 টাইপিং আপরাইজিং এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয়বস্তু পাঠ্যপুস্তকের উদ্দেশ্যগত দিক। এই পাঠ্যপুস্তক পঠন পাঠনের মধ্য দিয়ে আপনার একাধারে আফিম যুদ্ধ পরবর্তী অর্থাৎ প্রথম আফিম যুদ্ধ যা 1840 সালে অনুষ্ঠিত হয়, সেই আফিম যুদ্ধ পরবর্তী পর্বে চীনের উপর কি জাতীয় সন্ধি চাপিয়ে দেওয়া হয় ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা পক্ষ থেকে, সেই বিষয়ে অবগত হবেন এবং পাশাপাশি সন্ধি ব্যবস্থার বিকাশ যেমন আপনারা উপলব্ধি করতে পারবেন, তেমনি সন্ধি ব্যবস্থার বৈশিষ্ট্য এবং গুরুত্বের বিষয়টিও এই পাঠ্যপুস্তক শেষে আপনাদের চিন্তা চেতনায় স্থান পাবে। এর পাশাপাশি ইউনিট নাম্বার 4 এ আপনারা চীনের গুপ্ত সমিতি সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং চীনে তাইপিং বিদ্রোহ যা মূলত 1850-এর দশকে সংগঠিত হয়েছিল এবং দীর্ঘ সময়ব্যাপী এই তাইপিং বিদ্রোহের কারণ বা পটভূমি সম্পর্কে একটা ধারণা লাভ হবে। এর পাশাপাশি চীনে তাইপিং বিদ্রোহের বিকাশ, তাইপিং বিদ্রোহের ব্যর্থতা, তাইপিং বিদ্রোহের চরিত্র ও প্রভাব সম্পর্কে আপনারা এই পাঠ্যপুস্তকের মধ্য দিয়ে একটা স্বচ্ছ ধারণা উপলব্ধি করতে পারবেন। ইস্ট এশিয়ার এই গুরুত্বপূর্ণ, পূর্ব এশিয়ার এই গুরুত্বপূর্ণ রাষ্ট্র চায়না, আমি ইতিমধ্যে উল্লেখ করেছি আমার পূর্ববর্তী আলোচনায়, আয়তনের দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম রাষ্ট্র এবং জনসংখ্যার বিচারে বিশ্বের প্রথম রাষ্ট্র। আজ একবিংশ শতকে এসেও তার সমৃদ্ধ অর্থনীতি, তার কারিগরি দক্ষতা, যা একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ বা প্রতিবাদ ছুড়ে তুলেছি। আমরা যদি এই চীনের ইতিহাস এর দিকে আমাদের নজরকে নিবন্ধ করি, তাহলে দেখতে পাব যে চীনে 1840-এর আফিম যুদ্ধ পরবর্তী পর্ব থেকে নানান ধরনের সন্ধি ব্যবস্থার সূচনা ও বিকাশ লক্ষ্য করা যায়। বিশেষ করে নানকিং এর সন্ধির কথা আমরা উল্লেখ করতে পারি, যা 1842 সালে পাশ্চাত্য শক্তিবর্গ, বিশেষ করে ইংল্যান্ড, তার বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য
এই সন্ধি চীনের উপর চাপিয়ে দিয়েছিল। ইতিমধ্যে ক্যান্টন বাণিজ্য এর বাইরে ব্রিটিশ বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার জন্য এই নানকিং এর চুক্তি, যার মধ্য দিয়ে অ্যাময়, ফুচাও, নিংপো, সাংহাই এর মতো আরো 5টি বন্দর ব্রিটিশ বণিকদের কাছে উন্মুক্ত হয়েছে এবং চীনের ভেতরে বা অভ্যন্তরীণ ক্ষেত্রে ব্রিটিশ বাণিজ্যের প্রসার লক্ষ্য করা যায়। ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রের সাম্রাজ্যবাদী লালসা এই প্রক্রিয়াকে আরো উত্তরোত্তর বৃদ্ধি করে। 1842 এই নানকিং সন্ধির মধ্য দিয়ে চীনে বাণিজ্যরত অন্যান্য রাষ্ট্রের মধ্যে ব্রিটেন, মোস্ট ফেভারিট নেশন, সবচেয়ে প্রিয় রাষ্ট্রের বা অতিরাষ্ট্রিক ক্ষমতার অধিকারী হিসেবে উঠে আসে, যা চীনা জনগণের উপর চাপিয়ে দেওয়া বা চীনের জনগণ মেনে নিতে বাধ্য হওয়া একটা জাতিতে পরিণত হয় এবং স্বদেশপ্রেমী সংগঠনগুলো এর বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বরকে এগিয়ে নিয়ে গেলেও কার্যত এই সন্ধির মধ্য দিয়ে চীনের উপর যে জাতীয় ব্যবস্থা তৈরি করা হয় তা থেকে বেরিয়ে আসা সম্ভবপর হয় না। এর পরবর্তীকালে আমরা আরো নানান ধরনের সন্ধি বা চুক্তি ব্যবস্থা লক্ষ্য করি। আমেরিকা ও ফ্রান্সের সাথে চীনে 1844 খ্রিস্টাব্দে এই একই ধরনের কিছু চুক্তি স্বাক্ষরিত হয় এবং 12 বছর পরে চুক্তির শর্তাবলী পুনর্বিন্যাসের একটা প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। 1854 খ্রিস্টাব্দে ব্রিটেনের সাথে এবং 1856 খ্রিস্টাব্দে আমেরিকা ও ফ্রান্সের কর্তৃপক্ষ সেই চুক্তিগুলি সংশোধনের দাবি পেশ করে। আসলে ব্রিটেনের মূল উদ্দেশ্য ছিল চীনের অভ্যন্তরে ব্যবসায়িক সম্প্রসারণ করা এবং পশ্চিমী ব্যবসাকে আইনসম্মত একটা রূপ প্রদান করা। কিন্তু চীন ব্রিটেনের এই দাবি, আমি শুরুতেই বলেছি, কিছুটা বাধ্য হয়ে এবং অনেকের মনে এর বিরুদ্ধে প্রতিবাদ ও লক্ষ্য করা যায়। ফলে স্বাভাবিকভাবে এই চুক্তি গুলি সংশোধনের দাবি যেমন ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার মতো পাশ্চাত্য শক্তিগুলি কাছ থেকে উঠে এসেছিল, তেমনি চীনা জনগণের ভেতর থেকেও এই আন্দোলনগুলোর বা এই জাতীয় চুক্তি ব্যবস্থা বিরুদ্ধে প্রতিবাদ তৈরি হয়েছিল এবং 1840-42 অবস্থানের পরিবর্তন চাইছিল, যখন অ্যারো সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে একটা ভিন্নতর পরিবেশ রচিত হয়। কেননা এই অ্যারো নামের পাশ্চাত্য কাঠামো চীনা মাস্তুল বিশিষ্ট পোত ব্রিটিশ জাতীয়
পতাকা উড়িয়ে আফিম ব্যবসা ও জলদস্যুতার মতো অবৈধ কাজে লিপ্ত হতে থাকে যখন। এই পোর্টটির মালিক ছিলেন হংকংবাসী এক চীনা নাগরিক। বিষয়টি ক্যান্টনের চীনা বড়লাটে নজরে এলে তার নির্দেশে চীনা পুলিশ বাহিনী 1856 8ই অক্টোবর 12 জন নাবিক সহ এই পোর্টটিকে আটক করে। যদিও ক্যান্টনে ব্রিটিশ তিনি হ্যারি পার্কস এই ঘটনার প্রতিবাদ হয় এবং এইভাবে নাবিকদের আটক করার বিষয়টিকে নিন্দা করেন এবং তাদের মুক্তির দাবি তোলেন। ফলে স্বাভাবিকভাবে একটা এমন পরিস্থিতি তৈরি হয় যে শেষ পর্যন্ত চীনা কর্তৃপক্ষ ইংরেজদের দাবি অগ্রাহ্য করার উদ্যোগী হয়ে ওঠে। ফলে ব্রিটিশ সরকার এই ঘটনাকে যুদ্ধের অজুহাত হিসেবে ব্যবহার করে। ফলে পুনরায় আবার দ্বিতীয় আফিম যুদ্ধ এর সূত্রপাত 1860 শুরু। যাই হোক, শেষ পর্যন্ত 1857 ব্রিটিশ এবং ফরাসি যৌথ বাহিনী ক্যান্টন দখল করে নেয় এবং এই পর্বে 4টি চুক্তি ব্রিটেন, ফ্রান্স, আমেরিকা ও রাশিয়া পৃথক পৃথকভাবে 1858 স্বাক্ষর করছে। এই চুক্তিগুলোকে টিয়েনসিনের সন্ধি বা ট্রিটি অফ টিয়েনসিন নামে অভিহিত করা হয়, যার শর্তগুলো যথেষ্টভাবে চীনে জনগণের কাছে বা চীনা মানুষদের কাছে অপমানজনক ছিল। পূর্ব স্বাক্ষরিত এই সন্ধিতে প্রাপ্ত সুবিধাগুলো সবই বহাল রাখা হয়েছিল পাশ্চাত্য শক্তিগুলোর কাছে। আবার নতুন করে পাশ্চাত্য শক্তির জন্য 11টা নতুন বন্দর উন্মুক্ত করা হয়। এগুলি হলো চীন, কিয়াং, চেফু, হ্যানকাও, কিউকিয়াং, কিওয়াংচাও, লিউচিয়াং, সোয়াংটাং, ওয়েনচাও, নানকিং, টেংচাও এবং তামসুই। বুঝতেই পারছেন, এগুলো সব একটা বন্দরের নাম এবং জায়গার নাম অনুসারে এই বন্দরগুলোর নামকরণ করা হয়েছিল। ফলে পাঠক সমাজকে আমি অনুরোধ করব, আপনারা যখন স্টাডি মেটেরিয়ালস দেখবেন তখন নামগুলোকে বারবার আপনাদের পড়া বা পাঠ চর্চায় স্থান দেবেন। যাই হোক, এইভাবে পূর্বের 6টি বন্দর এবং নতুন করে 11টি বন্দর একটা ব্রিটিশ, ফ্রান্স এবং আমেরিকার জন্য উন্মুক্ত হয়েছে। ফলে চীনের অভ্যন্তর ভাগে আরো বেশি বেশি করে বাণিজ্যিক তৎপরতা লক্ষ্য করা যায়। এখন থেকে পাশ্চাত্য দেশগুলো সমমর্যাদার ভিত্তিতে পিকিং এ বাণিজ্যিক দূত রাখতে পারবে। বিদেশিরা তাদের কনসাল অনুমোদিত এবং চীনা কর্তৃপক্ষের প্রতি স্বাক্ষরিত পাসপোর্ট নিয়ে চীনের অভ্যন্তরীণ ভূভাগে যে কোনো স্থানে পরিভ্রমণ করতে পারে।
এমনকি ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট মিশনারিগুলোকে চীনের অভ্যন্তরে অবাধে ধর্ম প্রচারের অধিকারও এই পর্বে তারা আদায় করে নেয়। পণ্য মূল্যের 2.5% বেশি অভ্যন্তরীণ শুল্ক ধার্য করা যাবে না বলেও স্থির। এবং যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ চীন ব্রিটেন ফ্রান্সকে 4 মিলিয়ন টেই এবং 2 মিলিয়ন টেই দিতে সম্মত হয়। ব্রিটেনকে 4 মিলিয়ন টেই এবং ফ্রান্সকে 2 মিলিয়ন টেই দিতে সম্মত হয়। এইভাবে সন্ধি ব্যবস্থার সূচনা ও বিকাশ আমরা লক্ষ্য করি চীনের রাজনৈতিক পরিমণ্ডলে। এবং 1860 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর পলাতক চীনা সম্রাটের ভাই পিকিং কনভেনশন স্বাক্ষর করতে বাধ্য হন এবং চীন ব্রিটেন ও ফ্রান্সকে আরো বেশি ক্ষতিপূরণ দিতে সম্মত হয় এই কনভেনশনের মধ্য দিয়ে। মোটামুটি ভাবে চীনা সম্রাট 1724 খ্রিস্টাব্দ থেকে বাজেয়াপ্ত ক্যাথলিক সম্পত্তি রোমান ক্যাথলিক চার্চের কাছে ফিরিয়ে দিতেও সম্মত হন। অর্থাৎ মোটের উপর বলা যায় যে সন্ধি ব্যবস্থার সূচনা ও বিকাশ আমরা লক্ষ্য করলাম চীনের রাজনৈতিক ইতিহাসে এবং সমাজ ব্যবস্থার মধ্যে তার বিকাশের পর। এই ট্রিটি বা সন্ধি ব্যবস্থার বৈশিষ্ট্যটাকে আপনারা কিভাবে দেখতে পারেন এই আলোচনা প্রসঙ্গে আমি বলতে চাই। আফিমের যুদ্ধে চীনের পরাজয়ের পর থেকে ব্রিটেন ফ্রান্স আমেরিকা এবং রাশিয়া সঙ্গে স্বাক্ষরিত এই অসম চুক্তি আনইকুয়াল ট্রিটিস, যেখানে পদে পদে চীনকে অবদমিত করার সমস্ত প্রচেষ্টা লক্ষ্য করা যায়। এবং চীন পাশ্চাত্য দেশগুলির মধ্যে যে অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক গড়ে ওঠে তাই সন্ধি ব্যবস্থারই ফল। এই সন্ধি পদ্ধতি বা ট্রিটি সিস্টেমের অন্তর্গত চুক্তিগুলো নানকিং এর চুক্তি 1842, বোকের সন্ধি বা ট্রিটি অফ বোক 1843, ওয়াংশিয়ার সন্ধি ও হামপোয়ার সন্ধি 1844 এবং টিয়েনসিনের সন্ধি 1858, আইনগুনের সন্ধি 1858, পিকিং কনভেনশন 1860। এগুলো যদি আমরা বৃহত্তর সন্ধি হিসেবে গণ্য করি, এর বাইরেও কিছু সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যা প্রতি পদে পদে চীনকে অবদমিত করার একটা প্রচেষ্টা, এবং এগুলো ছিল একটা অসম চুক্তি। আলাপ আলোচনার মাধ্যমে বা চীনের ইচ্ছায় এগুলো কিন্তু স্বাক্ষরিত হয়নি। এগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া পাশ্চাত্য শক্তি বর্গের সামরিক জয়কে ভিত্তি করে চীনের পরাজয়ের কে পাথেয় করে চীনের মেনে নেওয়া সন্ধি ব্যবস্থা। এই সন্ধি ব্যবস্থা চীনের ঐতিহ্যবাহী কনফুসীয় রাষ্ট্রীয় ও সামাজিক আদর্শকে ভেঙে ফেলেছিল। মধ্যরাজ্য চীনের সার্বিক শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বা নজরাদা প্রদান করার প্রথা লোপ করে দিয়েছিল।
চীনের বিভিন্ন প্রান্তে বিদেশিদের আনাগোনা শুরু হয়েছিল। ব্যবসায়িক নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে বিদেশিদের অধীনে চলে গেছিল এবং চীন কার্যত একটা কলোনি বা উপনিবেশে পরিণত হয়েছিল। ফলে পাশ্চাত্য দেশগুলো সর্বতোভাবে পরাজিত চীনের উপর তাদের উত্তরাধিকারের বোঝা আরো চাপিয়ে দিয়েছিল। ঐতিহাসিক ইমানুয়েল সু এ প্রসঙ্গে লিখছেন যে the advance of the troops from the south and from the north truly constitute a princess movement closing in ever more tightly on the declining, changing ডাইনেস্টি। পরবর্তী শতকে চীনের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল পাশ্চাত্য দেশগুলোর এবং রাশিয়ার, যার ফল বর্তমান চীনেও অনুভূত হচ্ছে। চীন সমাজের প্রতিটি স্তরে সক্রিয় ভাবধারা এবং আদর্শ পশ্চিমী সংস্কৃতির চ্যালেঞ্জের মুখে পড়ে গেছিল। ফলে একটা সময় এর যে ধারণা এবং চীনের মধ্যযুগীয় সামন্ততান্ত্রিক সমাজ এ আধুনিকতার ছোঁয়া লেগেছিল। সব মিলিয়ে চীনের জলভাগ স্থলভাগ উভয় যুদ্ধের দ্বারা আচ্ছন্ন হয়ে উঠেছিল এবং চীনের ব্যবসায়িক নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে কার্যত চলে গেছিল এবং এই সময়কার চীনের পাশ্চাত্য বাণিজ্যিক সম্প্রসারণ, উপকূলীয় অর্থনীতি বা কোস্টাল এনক্লোভ ইকোনমি বিকাশ ঘটিয়েছিল। ক্যান্টন বাণিজ্যের অপ্রতুলতা, সীমাবদ্ধতা, ব্রিটেন, ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রের মধ্যে যে অতৃপ্ত বাণিজ্য স্পৃহা জন্ম দিয়েছিল, তার পরিপূর্ণতা এই সন্ধি ব্যবস্থার মধ্যে দিয়ে সম্ভবপর হয়ে উঠেছিল। সন্ধি ব্যবস্থার মাধ্যমে পরবর্তীকালে নানকিং, নিউচাও, টেংচাও, হ্যানকাও, কিউকিয়াং এই সমস্ত বন্দরগুলোর যে উন্মুক্ত হয়েছিল এবং বাণিজ্যিক কর্মতৎপরতা যে অনেক বৃদ্ধি পেয়েছিল এবং বিদেশি বসবাস চীনের অভ্যন্তরীণ রাজনীতিকে অনেকটা প্রভাবিত করেছিল, সেটা বলার দাবি রাখে। সব মিলিয়ে চীনের রাজনৈতিক পরিমণ্ডল অনেকটাই বিপন্ন হয়েছিল। বিদেশি পুঁজিবাদের দ্বারা চীনা বাজার বলপূর্বক ধনতান্ত্রিক বিশ্ব অর্থনীতির সাথে জড়িয়ে পড়েছিল এবং মোস্ট ফেভারিট নেশন ট্রিটমেন্টের সুবিধা ধীরে ধীরে অন্যান্য রাষ্ট্র, ফ্রান্স, আমেরিকা, রাশিয়া প্রত্যেকেই অর্জন করেছে এবং চীনে আফিম ব্যবসাটাকেও একটা বৈধতা দেওয়া হয়েছিল। ভারতবর্ষের বিশেষ করে বাংলা আফিম চাষ এতটা বৃদ্ধি পেয়েছিল যা চোরাচালান কারবারের মাধ্যমে নয়, এখন থেকে সদম্ভের সাথে ব্রিটিশরা চীনের আফিম রপ্তানি করেছিল। সব মিলিয়ে চীন বিদেশি শক্তির কাছে পদানত হয়েছিল বলা যায়।
ফলে চীনের যে ঐতিহ্য, যে গরিমা, যা আমরা ইতিপূর্বে আমাদের আলোচনায় উল্লেখ করেছি, তা চীনের সমাজ, অর্থনীতি এবং রাজনৈতিক মেরুদণ্ড, বিশেষ করে চিং শাসকদের বা মাঞ্চু শাসকদের বিরুদ্ধে জনগণকে ক্রমে ক্ষোভ তৈরি করেছিল বা জনমানুষের মধ্যে ক্ষোভের একটা বাতাবরণ সৃষ্টি করেছে। আমার পরবর্তী আলোচনা চীনের গুপ্ত সমিতি। 1840-এর আফিম যুদ্ধ বা তার পরবর্তী পর্বে চীন শুধুমাত্র বৈদেশিক সাম্রাজ্যবাদের সাথে যুক্ত হয়ে পড়েছিল বা সাম্রাজ্যবাদের অংশ হয়ে উঠেছিল তাই না, তার অভ্যন্তর ভাগে বা দেশের ভেতরে নানান ধরনের সমস্যা বা বিপর্যয় নেমে এসেছে। আসলে পাশ্চাত্য সাম্রাজ্যবাদকে ঠেকাতে চীন সরকার ব্যর্থ হয়েছিল বা মাঞ্চু সরকার ব্যর্থ হয়েছিল। তার কারণে জনগণের মনে একটা হতাশা, আর্থিক সংকট তৈরি হয়েছিল এবং চীনের কৃষক সমাজ সবচেয়ে বেশি এর কবলে পড়েছিল। ফলে তারা বিদ্রোহের মতো বিষয়কে বেছে নিতে বাধ্য হয়েছিল। আফিমের যুদ্ধ, অ্যারো যুদ্ধ চীনের জাতীয় জীবনে যেমন হতাশা, অপমান, দুর্গতি নিয়ে এসেছিল, তেমনি অভ্যন্তর ভাগে 1850 থেকে 1864 এই সময় পর্বে তাইপিং বিদ্রোহ উল্লেখযোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বিদ্রোহগুলোর ক্ষেত্রে পরবর্তীকালে আরো অনেকগুলো বিদ্রোহ হয়েছিল। তাইপিং বিদ্রোহ, নিয়েন বিদ্রোহ, মুসলিম বিদ্রোহ, তুঙ্গান বিদ্রোহ ইত্যাদি বিদ্রোহের কথা চীনের ইতিহাস তৈরি হয়েছিল এবং এই বিদ্রোহ সংগঠনের ক্ষেত্রে গুপ্ত সমিতিগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আমরা এই গুপ্ত সমিতির মধ্যে স্পেশালি হোয়াইট লোটাস সিক্রেট সোসাইটি, যাকে আমরা বাংলায় বলি শ্বেত পদ্ম সমিতি, এই সিক্রেট সোসাইটি বা গুপ্ত সমিতি প্রসঙ্গ একটু বলতে চাই। প্রকৃতিগত দিক থেকে তাইপিং বিদ্রোহ একটা কৃষক আন্দোলন, হলেও এর সূচনা হয়েছিল কিন্তু একটা ধর্মীয় আন্দোলন হিসেবে, যার রাজনৈতিক উদ্দেশ্য বা রাজনৈতিক দিকটি ছিল মাঞ্চু বা চীন শাসকদের অবসান ঘটানো। ধর্মীয় আদর্শের দ্বারা পরিচালিত এই আন্দোলনগুলি প্রতিষ্ঠান বিরোধী গুপ্ত সমিতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। স্বদেশপ্রেমী গুপ্ত সমিতির মধ্যে আমরা কয়েকটি নাম এ প্রসঙ্গে উল্লেখ করতে পারি, যেমন হেভেন অ্যান্ড আর্থ সোসাইটি, হোয়াইট লোটাস সিক্রেট সোসাইটি, যারা মিং বংশের সমর্থক ছিল। তাই তারা বিদেশি চিং বংশের অবসান ঘটিয়ে মিং বংশকে রাজপদে বসাতে চেয়েছিল। মাঞ্চু স্বৈরতন্ত্রের আইনগতভাবে রাজবিরোধী শক্তির বিরুদ্ধে অনুমোদিত না হয় গুপ্ত সমিতিগুলো মাঝে মাঝে চীনা ইতিহাস শক্তির উপর গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করেছিল। অর্থাৎ এই সমস্ত গুপ্ত সমিতিগুলো মাঝে মাঝে মাংচু শাসন বা চীন শাসনকে উৎখাত করার উদ্যোগ বা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিল। তার কারণ এই মাঞ্চু শাসকদের চীনের জনগণের উপর বৈধতা বা আইনগত দিক নিয়ে একটা প্রশ্ন ছিল, কেননা তাদেরকে বিদেশি মনে করা হতো। পাঠক সমাজ বোঝার চেষ্টা করবেন ভীষণ ইম্পর্টেন্ট বিষয় যে এই জায়গা থেকে গুপ্ত সমিতিগুলো অর্থাৎ চীনের সাধারণ জনগণের ক্ষোভ হতাশা থেকে জন্ম নেওয়া প্রতিরোধ আন্দোলন ছিল এই সমস্ত গুপ্ত বিপ্লবী সংগঠন। আমরা ভারতবর্ষের ইতিহাসের দিকে লক্ষ্য করলেও বঙ্গভঙ্গের মুহূর্তে 1905 রেভলিউশনারি সিক্রেট সোসাইটি উল্লেখ করতে পারি, যেমন অনুশীলন সমিতি, বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ডন সোসাইটি, নানা ধরনের বিপ্লবী সংগঠন, যুগান্তর দল, যার প্রসঙ্গ কিন্তু আমরা লক্ষ্য করি। সেই রকমই বিপ্লবী সমিতি ছিল এই শ্বেতপদ্ম সমিতি বা হোয়াইট লোটাস, যারা 1796 সালে এই হোয়াইট লোটাস সিক্রেট সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং এই সমিতি মধ্য ইয়াংশি উপত্যকার পাহাড়ের পাদদেশে কৃষক সম্প্রদায়ের মধ্যে এর প্রভাব ছিল যথেষ্ট। মূলত কৃষিজনিত হতাশা বা কৃষক অসন্তোষের থেকে জন্ম নেওয়া এই বিপ্লবী সংগঠন ক্রমে তারা তাদের ধর্মীয় চিন্তা চেতন মাধ্যমে আন্দোলনকে সংগঠিত করার উদ্যোগী হয়েছিল। এ প্রসঙ্গে আমি বলতে চাই এই বিপ্লবী সংগঠন কিন্তু প্রটেস্ট্যান্ট খ্রিস্টান মতাদর্শের অনুরাগী মানুষদের নিয়েই গড়ে উঠেছে। এমনকি 1896 হোয়াইট লোটাসের সদস্যরা মধ্য চীনের সরকারি নিগ্রহের বিরুদ্ধেও বিদ্রোহ করেছিল। কাজে এই পর্বে এরা বিদ্রোহ করেছিল তা নয়, কিন্তু এই বিদ্রোহ 1836-এ হুনানের ইয়াও বিদ্রোহ এদের দ্বারাই সংগঠিত হয়েছিল। 1830-এ মিয়াও বিদ্রোহ, এটাও বিপ্লবী সংগঠনের দ্বারা প্রসারিত হয়েছিল। কাজে তাইপিং বিদ্রোহের মধ্যে হোয়াইট লোটাস সিক্রেট সোসাইটি জড়িয়ে পড়া বা নেতৃত্ব দেওয়া বা বিদ্রোহের পরিবেশ সৃষ্টি করা এটা নতুন কোনো বিষয় নয়। চীনের জনগণের দীর্ঘদিনের যে হতাশা, না পাওয়া, ক্ষোভ, তারই বহিঃপ্রকাশ এই সমস্ত বিপ্লবী সংগঠনের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছিল, যার সাথে প্রথম পর্বে হয়তো ধর্মীয় রং লেগেছিল, পরবর্তীতে এটা আম জনতার বা সাধারণ জনগণের মনের ভাষা হয়ে উঠেছিল। কাজে পাঠক সমাজকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। এর পরবর্তী আলোচনার বিষয় তাইপিং বিদ্রোহের পটভূমি বা তাইপিং বিদ্রোহের কারণের দিক। সেই প্রসঙ্গে আলোচনায় আমি
বলতে চাই, ঐতিহ্যগতভাবে চীনারা যে শ্রেষ্ঠত্বের তত্ত্বে বিশ্বাসী বা কেন্দ্রীয় শক্তির আধার রূপে চীনকে ভাবত, সেই ঐতিহ্য নষ্ট হতে বসা মাঞ্চু শাসকদের হাত ধরে, কেন্দ্রীয় নেতৃত্বের শিথিলতা, ব্যর্থতা, বৈদেশিক আগ্রাসন, অভ্যন্তরীণ বিদ্রোহ, যা সব মিলিয়ে চীন সরকারের দুর্বলতা, চীনের আর্থসামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে অক্ষমতা, দেশকে পাশ্চাত্য আগ্রাসন ও অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে ঠেলে দিয়েছে। শাসক শ্রেণী শক্তিশালী ও দক্ষ হয়ে বলিষ্ঠ হস্তে দেশের অভ্যন্তরে সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছিল। সমগ্র ঊনবিংশ শতক জুড়ে উপরতলার রাজনৈতিক নেতৃত্বের মধ্যে এই দক্ষতার যথেষ্ট অভাব চীনা জনগণ লক্ষ্য করে চলেছে এবং প্রায় 2000 বছর আগে থেকে চলে আসা চীনের সামাজিক কাঠামো, উৎপাদন পদ্ধতি, যা প্রায় অপরিবর্তনীয় ছিল, তাতে চিনিত ধরেছিল। কৃষিভিত্তিক চীনা সমাজের সামাজিক শৃঙ্খলা অনেকাংশে নির্ভর করত ভূমির যথাযথ বন্টনের উপর। দেশের বিদ্রোহজনিত কারণে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হলে এবং প্রাকৃতিক দুর্যোগে বহু মানুষের প্রাণহানি হলে যে জনসংখ্যা হ্রাস পায়, তার ফলে মাথাপিছু জমির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। আবার শান্তি ফিরে এলে, জনসংখ্যা বৃদ্ধি হলে মাথাপিছু জমির পরিমাণ কমে যেতে শুরু করে। দারিদ্র ক্লিষ্ট জনগণ তখন তাদের হতাশা মোচনের জন্য দস্যুবৃত্তি গ্রহণ করতেও বা সেই রকম পথ বেছে নিতে উদ্যোগী হয়ে ওঠে। চীনের ইতিহাসে এইভাবে প্রাকৃতিক শক্তির দ্বারা পর্যায়ক্রমে শৃঙ্খলা ও বিশৃঙ্খলার মাধ্যমে ভূমি ও মানুষের মধ্যে একটা ভারসাম্য যা রক্ষিত হতো, তা কিন্তু ক্রমে নষ্ট হতে বসে এবং জনসংখ্যা বৃদ্ধি, উন্মুক্তি ঘটে বা বন্দরগুলোকে ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, তার দ্বার খুলে দেওয়া হয় বিদেশি বণিক গোষ্ঠীর কাছে। সেখান থেকে একটা প্রতিযোগিতা আসে যা চীনের স্বদেশী বণিক গোষ্ঠীর ওপর পৌঁছে। আফিমের ব্যবসা নিষিদ্ধ হয়নি, ফলে লাভজনক আফিমের ব্যবসায় বিদেশি বণিকদের একচেটিয়া আধিপত্যবাদ চীনের অর্থনীতিকে ক্রমে পঙ্গুত্বের দিকে ঠেলে দেয়। জনগণের একটা বিরাট অংশ যারা কৃষিকাজ হারিয়ে কৃষি শোষণের মধ্য দিয়ে কুলি, মজুর বা শ্রমিকে পরিণত হতে বাধ্য হয়। একটা পরিসংখ্যান থেকে দেখা যায় 1843 থেকে 1850 খ্রিস্টাব্দের মধ্যে কর বৃদ্ধির পরিমাণ 33% থেকে 68% পর্যন্ত, কোথাও কোথাও 64% পর্যন্ত বেড়ে যায়। এর ফলে জনগণের অসন্তোষ
বৃদ্ধি পায় এবং বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত হয়। জনগণ কর্ম হারায়, ভবঘুরেদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। এছাড়া প্রশাসনিক স্তরে একটা বিশৃঙ্খলার পরিবেশ বা দুর্নীতিগ্রস্ত অবস্থা তৈরি হয়। তাও কুয়াং এর রাজত্বে চীনের রাজনৈতিক অবস্থা শুধু দুর্নীতিপূর্ণই ছিল না। 1821 থেকে 1851 এই সময়ের শাসক ছিলেন তাও কুয়াং। অতীতের যে সুদিনের কল্পনা চীনাবাসী করত, সেই কল্পনার কে পাথেয় করে তারা নতুন করে তাদের মধ্যে বিপ্লবী আন্দোলনের মাধ্যমে একটা প্রয়াস লক্ষ্য করার পরিবেশ তৈরি হয়। সরকারি কাজে নিষ্ঠার অভাব, অনিশ্চয়তা, দায়িত্ব জ্ঞানহীনতা, জনকল্যাণমূলক নীতির অভাব, উপরন্ত মোটা টাকা চীনা সেনাবাহিনী কৃতিত্ব সম্পর্কেও জনগণের মধ্যে একটা প্রশ্ন তৈরি করেছে। এর সাথে যুক্ত হয়েছিল কিছু প্রাকৃতিক বিপর্যয়, যা চীনে বিপ্লবাত্মক পরিস্থিতি সৃষ্টি করে। তাইপিং বিদ্রোহের মধ্যেই 1847 শুরু হওয়ার সামান্য কিছুটা আগে, অর্থাৎ তাইপিং বিদ্রোহের আগের দশকে, আমি বলতে চাই আগের দশকে চীনে অনেকগুলো সমস্যা তৈরি হয়। প্রাকৃতিক দুর্যোগ প্রচুর পরিমাণে 1847 সালে হোনানের খরা, কোপে, আম, হুই, কিয়াং, চেকিয়াং, ইয়াংশি নদীর প্লাবন, দুর্ভিক্ষ এবং পিত নদীর দক্ষিণ থেকে উত্তরে শান্টুং এর গতি পরিবর্তন ইত্যাদি ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকারি ব্যর্থতা চীনের জনগণকে ক্রমে সজাগ করে তুলেছিল। এদিকে দক্ষিণ চীন শুরু থেকে তার কারণ চীনের এই দক্ষিণ অংশ মাঞ্চু শাসকদের শেষ পর্বে বিজিত এলাকা বলে গণ্য হয়েছিল। ফলে তাদের প্রভাব এখানে একটু অপেক্ষাকৃত কম ছিল। আফিম যুদ্ধের পর পাশ্চাত্য ব্যবসার কেন্দ্র সাংহাইতে স্থানান্তরিত হলে ক্যান্টনে চা ও রেশম পরিবহনের এবং জাহাজের মাল চালানোর সঙ্গে যুক্ত শ্রমিকরা কর্মচ্যুত হয়ে পড়েছিল। হাক্কা সম্প্রদায়ের মধ্যে চীনের হতাশা তৈরি হয়েছিল। তাছাড়া বিভিন্ন ধরনের ধর্মীয় অভিজ্ঞতা, বিশেষ করে বৌদ্ধ, তাও এবং কনফুসীয় মতাদর্শ থেকে জনগণের একটা বিরাট অংশ বেরিয়ে আসতে চেয়েছিল এবং তারা নতুন খ্রিস্টান প্রটেস্ট্যান্ট মতাদর্শের সাথে নিজেদেরকে একাত্ম করে নিয়েছিল। বিদেশিরাও এই খ্রিস্টান ঐতিহ্যকে কিছুটা পরিমাণে সাপোর্ট করেছিল। ফলে চীনের যে তাইপিং বিদ্রোহ এর পটভূমি তৈরি হয়েছিল বিপ্লবী সমিতিগুলোর মাধ্যমে, যারা
যেটা সংগঠিত হয়েছিল তার ক্ষেত্রে আমরা আর্থসামাজিক কারণের বিষয়টিকে আমাদের যেমন ভুলে গেলে চলবে না। প্রশাসনিক দুর্নীতিগ্রস্ততা, প্রাকৃতিক বিপর্যয়, দক্ষিণ চীনের ভূমিকা, সামরিক অবক্ষয়, আফিম যুদ্ধ সব মিলিয়ে দক্ষিণ চীন বিদ্রোহের সূতিকাগারে পরিণত হয়েছিল। আপনারা উপলব্ধি করার চেষ্টা করবেন। কাজেই স্পেলিং মিস্টেক বা থেকে আপনারা সচেতন থাকবেন। তারা পূর্ব সুরীরা উত্তর চীন থেকে দক্ষিণ চীনে ক্রমে তাদের আন্দোলনকে সংগঠিত করার উদ্যোগ চালিয়ে গিয়েছিল এবং তারা 1849-50-এ দানব শক্তিকে ধ্বংস করে চীনে কিংডম অফ গড প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে বিদ্রোহ সংগঠনের উদ্যোগী হয়েছিল। হেভেন অ্যান্ড আর্থ সোসাইটির সদস্যরা দরিদ্রদের সাহায্যার্থে ধনীদের লুণ্ঠনের অজুহাত দিয়ে কোয়াংশিতে বিদ্রোহ করে এবং ঈশ্বর পূজারীরা এই বিশৃঙ্খলার দ্বারা লাভবান হয়েছিল। তাইপিং বিদ্রোহের ইতিহাস পর্যালোচনা করলে এও দেখা যায় যে 1850 থেকে 1864 পর্যন্ত এই বিদ্রোহ চীনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছিল এবং গুপ্ত সমিতিগুলো সংযোগ ছিল। বিশেষ করে ট্রায়াড জাতীয় গুপ্ত সমিতির সদস্যরা যারা ঈশ্বর পূজারীদের সঙ্গে যোগ দিয়েছিল, তারা বিভিন্ন অংশে বিদ্রোহের পরিবেশ তৈরি করেছিল। 14 বছর ধরে 16টি প্রদেশে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। ধ্বংস হয়েছিল 600টিরও বেশি নগর। এই বিদ্রোহ পাশ্চাত্য শক্তিবর্গের বিরুদ্ধে পরিচালিত না হলেও তারাও আতঙ্কিত ছিল, তার কারণ বিদ্রোহীরা সফল হলে সন্ধি ব্যবস্থা ভেঙে পড়বে এটা ভেবে এবং তাদের বাণিজ্যিক সুযোগ সুবিধা বা অতিরাষ্ট্রিক অধিকার লঙ্ঘিত হবে। তাই আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স তাইপিং বিদ্রোহে দমনের জন্য মাঞ্চু সরকারকে সাহায্য করেছে এবং তাদের মিলিত প্রচেষ্টা 1864 খ্রিস্টাব্দে তাইপিং বিদ্রোহীরা পরাজিত হয় এবং বিদ্রোহের পরিসমাপ্তি ঘটে। একটা বিরাট অংশে বিকাশ লাভ করেছিল, সেটা আমি ইতিমধ্যেই আলোচনা করেছি যে 14 বছর 16টা প্রদেশ ছড়িয়ে পড়েছিল এই বিদ্রোহ এবং প্রচুর মানুষ এই বিদ্রোহ এর মধ্যে নিজেদেরকে সংযুক্ত করেছে। এখন তাইপিং বিদ্রোহ কেন ব্যর্থ হয়েছে? আমি ইতিমধ্যে উল্লেখ করেছি তাইপিং বিদ্রোহের সাথে বিদেশিদের কিছু স্বার্থ জড়িয়ে গেছে। তাইপিং বিদ্রোহীরা খ্রিস্টান প্রটেস্ট্যান্ট মতাদর্শে বিশ্বাসী ছিল, কিন্তু বিদ্রোহীদের এই প্রটেস্ট্যান্ট মতাদর্শের সাথে চীনে ব্যবসা বাণিজ্যরত ক্যাথলিক মতাদর্শের খ্রিস্টানদেরও যথেষ্ট পরিমাণ বিরোধ ছিল। ফলে বিদেশি বণিক গোষ্ঠীর একটা বিরাট অংশ যারা কিন্তু এই ক্যাথলিক মতাদর্শে বিশ্বাসী ছিল। আর তাছাড়া এই বিদ্রোহের মূল স্লোগান ছিল ঈশ্বর এর শাসন ফিরিয়ে আনা, কিংডম অফ গড
প্রতিষ্ঠা করে, অর্থাৎ মিং শাসকদেরকে তারা ফিরিয়ে আনার দাবি তুলেছিল এবং মাঞ্চু বিদেশি শাসকদের উৎখাত করার তারা আহ্বান জানিয়েছিল। ফলে একাধারে মাঞ্চু সম্রাটদের পক্ষ থেকে বা মাঞ্চু সরকারের পক্ষ থেকে যেমন বিদ্রোহ দমন করার উদ্যোগ নেওয়া ছিল, তেমনি বিদেশি শক্তিগুলো তাদের অতিরাষ্ট্রিক অধিকার বা ব্যবসায়িক আধিপত্য হারানোর ভয়ে তারাও মাঞ্চু সরকারকে সাহায্য করেছে। ফলে তাইপিং বিদ্রোহ দমন করা অনেকটা সহজ হয়েছে। আর তাছাড়া তাইপিং বিদ্রোহের আগুন যেভাবে বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছিল, তাতে একটা গৃহযুদ্ধের ধুমায়িত পরিবেশ তৈরি হয়েছিল। তাইপিং বিদ্রোহীদের মধ্যেও মতাদর্শগত একটা বিরোধ, দুর্বলতা তাদের ব্যর্থতাকে অনিবার্য করে তুলেছিল। এমনকি বিদ্রোহ পরিচালনার কৌশলগত ত্রুটির কথা আমাদের বলতে হয়। নেতৃত্বের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, পারস্পরিক বিদ্বেষ, আদর্শগত বিরোধ ব্যর্থতার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। অনেকগুলো গুপ্ত সমিতি মিলে যেহেতু এই আন্দোলনটা করে তুলেছিল, ফলে আদর্শগত একটা বিরোধ ছিল। সব মিলিয়ে তাইপিং বিদ্রোহ ব্যর্থতার কবলে পড়েছে। সরকারি দমনপীড়ন এবং বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে গুপ্ত বিপ্লবী সংগঠনগুলোর উপর নামিয়ে আনা হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে তাইপিং বিদ্রোহ দরিদ্র বিপ্লবীদের পক্ষে অস্তিত্ব টিকিয়ে রাখা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়িয়েছিল। পাঠক সমাজকে আমি তাইপিং বিদ্রোহের চরিত্র ও প্রভাব প্রসঙ্গে এর পর আমি আলোকপাত করব। তাইপিং বিদ্রোহ একটা স্বতঃস্ফূর্ত ধর্মীয় আন্দোলন হিসেবে চীনের ইতিহাসে সূচনা লগ্নে গড়ে উঠেছে, কিন্তু ক্রমে এই আন্দোলন কৃষক আন্দোলনের চরিত্র নিয়েছিল এবং সেখানে কৃষিজীবী মানুষ এবং তাদের দাবি দেওয়া, তাদের শোষণ বঞ্চনা ক্রমে প্রাধান্য পেয়েছিল। একাধারে মাঞ্চু বিরোধী স্বদেশী মিং শাসকদেরকে ফিরিয়ে আনার দাবি তারা তুলেছিল। আবার অনেকগুলো বৈপ্লবিক সংগঠন মিলিতভাবে যেহেতু এই আন্দোলনটা গড়ে তুলেছিল, সেই কারণে এই আন্দোলনের মধ্যে সঠিক নেতৃত্ব বা সংগঠিতভাবে আন্দোলন পরিচালনার অভাব কিছুটা লক্ষ্য করা গেছে। তবে তাইপিং বিদ্রোহ মোটের উপরে বিফল হয়েছিল এটা বলা যায় না। তার কারণ চীনের কৃষক জনতা যেভাবে অতি দ্রুততার সাথে সমাজের উপরতলার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেছিল এবং 14 বছর ধরে তাদের দাবি দাওয়াকে সামনে রেখে 16টা প্রদেশ জুড়ে আন্দোলন সংগঠিত করেছিল, তা ভবিষ্যৎ চীনের অন্যান্য কৃষক আন্দোলনকে প্রভাবিত করেছিল। কাজে তাইপিং বিদ্রোহ পরবর্তী পর্বে চীনের ইতিহাসে যত বিদ্রোহগুলো হয়েছিল তার
দিশারি হিসেবে কাজ করেছিল। সরকারি দমন-পীড়ন হয়তো এই বিদ্রোহকে থামিয়ে দিয়েছিল, কিন্তু পরবর্তী পর্বে সমাজতান্ত্রিক বিপ্লবী চীন বা সাম্যবাদী চীন প্রতিষ্ঠার স্বপ্ন কিন্তু তাইপিং বিদ্রোহীদের মধ্য থেকে বা তাদের দাবি বা আদর্শের মধ্য থেকেই চীনের বৃহত্তর জনগণের মধ্যে প্রসারিত হয়েছিল। তাই পাঠক সমাজ এই পাঠ এককটি অধ্যয়ন পর্বে এই বিষয়টি উপলব্ধি করার বা বোঝার চেষ্টা করবে। একটা বিদ্রোহের ব্যর্থতা বা সরকারি দমন-পীড়ন দ্বারা থামিয়ে তাকে কণ্ঠস্বরকে কিছু সময়ের জন্য স্তব্ধ করা যায়, কিন্তু তার সুদূর প্রসারী প্রভাব জনমানুষে থেকে যায়, যার প্রতিফলন আমরা পরবর্তী পর্বের বক্সার আন্দোলন বা আরো পরে ডক্টর সান ইয়াত-সেনের নেতৃত্বে আন্দোলন এবং আরো পরে 1919-এ চীনের ঐতিহাসিক ছাত্র আন্দোলন বা চৌঠা মে আন্দোলনের মধ্যেও লক্ষ্য করি, এবং ক্রমেই চীন সাম্যবাদী সমাজ ব্যবস্থার দিকে ধাবিত হয়, যার অন্তিম পরিণতি আমরা 1949 গণপ্রজাতন্ত্রী সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চীনের আত্মপ্রকাশের মধ্যে খুঁজে পেতে পারি। ধন্যবাদ। আমি আমার আলোচনা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা